আরে ইঁদুর, এভাবে কি খাচ্ছিস শুনি? দেখে তো মনে হচ্ছে না জানি কত সুস্বাদু খাবার খাচ্ছিস। তো আমাকে একটু বল তো শুনি, কি এমন আহামরি খাচ্ছিস তুই? কি আবার খাবো, ভুট্টা খাচ্ছি গো দাদা। আমি কি দানা শস্য ছাড়া আর কিছু দেখতে পারি নাকি? আমার ভাগ্যে তো এসবে জুটে থাকে। কেন কেন তোমায় কেন দেখাবো শুনি? তুমি কি আমার মতো শস্য দানা খেতে চাও নাকি? হ্যাঁ রে ইঁদুর, তোর এভাবে ভুট্টা খাওয়া দেখে আমারও বড্ড খেতে ইচ্ছে করছে। তো এসব ভুট্টা কোথায় পাওয়া যায় শুনি? কেন কেন, জঙ্গলে কি মুরগি শেষ হয়ে গেছে নাকি যে তুমি মাংস ছেড়ে এখন আমাদের মতো শস্য দানা খাওয়া শুরু করে দিবে? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। সেই সকাল থেকে তো জঙ্গলে ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো খাবারই তো পেলাম না। তো বলছি কি, আমাকেও তো সন্ধান দিতে পারিস, আমিও দানা পানি নিয়ে আসতাম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। জঙ্গলে তাহলে বড্ড অভাব দেখা দিয়েছে, তাই তো তোমরা আমাদের ছোট পশুদের খাবার খেতে চাইছো। আচ্ছা শোনো, ওই পশ্চিমের দিকে মানুষের একটা বাড়ি আছে, ওখানে তো এক বুড়ি থাকে। বুড়ির বিশাল বড় এক ভুট্টা ক্ষেত আছে। বুঝেছি বুঝেছি, আমাকে আর বলতে হবে না, আমি এবার সবটা বুঝতে পেরেছি। এবার থেকে তাহলে শুরু করতেই হবে চুরি করা। শিয়াল ইঁদুরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। হ্যাঁ গো, তোমায় যে বললাম আজ বড় একটা মুরগি ধরে নিয়ে আসতে, তাহলে কেন নিয়ে আসোনি শুনি? গিন্নি, এমন ভাবে বলছো যেন চাইলেই মুরগিগুলো পাওয়া যায়। এমনিতেই তো জঙ্গলে কোনো মুরগি খুঁজেই পাই না, তার উপর আবার যদি কোনো মুরগি পাই তাহলে পিছু পিছু কত দৌড়াতে হয় তুমি জানো? সে না হয় তুমি একটু কষ্ট করলে, সে এমন কি ক্ষতি হতো আমায় বলো তো? হ্যাঁ, আর তুমি বসে বসে খাবে তাই না? শোনো, এত কথা আমায় বলতে এসো না। বসে বসে খেয়ে তো একদম মোটা হয়ে গেছো, এখন তো একটু দৌড়াও। কি, তুমি আবার কি না মোটা বললে? এইভাবে আমাকে খোটা দিতে পারলে তুমি? শিয়ালিনী এসব বলে ভীষণ কাঁদতে থাকে। হয়েছে হয়েছে গিন্নি, আর কেঁদো না তো, একদম কেঁদো না। শোনো শোনো, তোমার জন্য কাল আমি একটা নতুন খাবার নিয়ে আসবো, দেখবে তোমার ভীষণ পছন্দ হবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। শিয়াল এভাবেই শিয়ালিনীকে বলতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন রাতে শিয়াল চুপি চুপি বুড়ির ভুট্টা খেতে যায়, আর ভুট্টা চুরি করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে, দিদি ভাই, এই দিদি ভাই, চল তো ভুট্টা খেতে গিয়ে দেখি কি অবস্থা ওগুলোর। বুড়ি তার নাতনিকে নিয়ে জমিতে যায়। আর গিয়ে তো বুড়ি ভীষণ অবাক হয়ে যায়। হায় হায়, আমার জমির এই গাছগুলো এভাবে ভেঙে পড়েছে কেন? আবার ভুট্টাও দেখছি নেই, গেল কোথায়? বুড়ি অবাক হয়ে দেখতে থাকে। এমন সময় বুড়ির নাতনির নজর পড়ে কিছু পায়ের ছাপের দিকে। ওই দেখো ঠাকুমা, ওই দেখো কিসে যেন পায়ের ছাপের দাগ পড়ে আছে। নিশ্চয়ই চোরের পায়ের ছাপ হবে এগুলো। তুই তো মন্দ বলিসনি। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। মনে হয় জঙ্গলের কোনো পশু প্রাণীর কাজ। দাঁড়া, তবে আমার ক্ষতি করার চেষ্টা করা, তাই না? দেখাবো মজা একেবারে। বুড়ি তার নাতনিকে নিয়ে চলে যায়। এদিকে শিয়াল তার স্ত্রী সন্তান নিয়ে মজা করে খাবার খেতে থাকে। এদিকে, ওরে বাবারে, যা খিদে পেয়েছে না, যাই বুড়ির জমিতে গিয়ে ভুট্টা খেয়ে চলে আসি। ইঁদুর গিয়ে ভুট্টা খেতে থাকে। এমন সময় সেখানে বুড়ি চলে আসে। ওরে শয়তান ইঁদুর, তাহলে তুই তুই রোজ আমার ভুট্টা জমিতে এসে চুরি করে নিয়ে যাস? কই রে দিদি ভাই, একটা বড় লাঠি নিয়ে আয়। বুড়ির মুখে লাঠির কথা শুনে ইঁদুর আর কোনো দেরি করে না। ইঁদুর সেখান থেকে ছুটে পালিয়ে যায়, আর বুড়ির নাতনিও লাঠি নিয়ে পিছু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইঁদুর জঙ্গলে আসে আর ভীষণ হাঁপাতে থাকে। বাবা গো বাবা, জন্মের মতো বেঁচে গেছি। আজকে যদি বুড়ি আর তার নাতনি আমাকে ধরতে পেতো, তাহলে তো আমাকে আজকে জমের দুয়ারে পাঠিয়ে দিত। আরে আরে ইঁদুর, এভাবে আপাচ্ছিস কেন? নিশ্চয় চুরি করতে গিয়ে তারা খেয়েছিস তাই না? এমন ভাবে বলছো যেন তুমি চুরি করো না। চুরি করার পর তো আমি তোমাকে দেখিয়েছি। শোনো মিসকে দাদা, বুড়ির জমিতে তো চুরি করতে যাও, এখন থেকে সাবধানে যেও। বুড়ি ধরতে পারলে বুঝবে।
এই মিসকেকে জব্দ করা এত সহজ না। শিয়াল হলো সবচেয়ে চালাক প্রাণী, আমাকে কিনা জব্দ। শিয়াল এভাবেই হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিসকে প্রতিদিন ভুট্টা চুরি করত, আর বুড়ি ভাবতো ইঁদুর চুরি করছে। না না না, শিয়াল জাতি হয়ে আমার কি আর এসব ভুট্টা খেতে ইচ্ছে করে নাকি? বুড়ির জমিতে তো আখও দেখেছি, এবার থেকে বুড়ির আখ খাওয়া শুরু করা যাবে। যেই ভাবা সেই কাজ, শিয়াল বুড়ির আখ চুরি করা শুরু করে দেয়। হায় হায় রে, এসব পশু পাখির জ্বালায় আমি তো দেখছি কিছুই চাষ করতে পারবো না। এখন দেখছি আখের গাছ নেই। না না, সামান্য একটা ইঁদুর হয়ে তো আখ কেটে নিয়ে যাওয়া সম্ভব না। আমার মনে হয় কি ঠাকুমা, কোনো দুষ্টু শিয়ালের কাজে সব আমাদের আখগুলো ও নিয়ে যাচ্ছে। সে কি রে দিদি ভাই, শিয়াল আজকাল আখ ভুট্টা খাওয়া শুরু করে দিয়েছে। তবে যেই হোক না কেন, এবার একটা শিক্ষা দিয়েই ছাড়বো। এদিকে বুড়ি কিছুতেই শিয়ালকে ধরতে পারে না। না না বাবা, পুরো জঙ্গল খুঁজে কোথাও কি না ঘাস পেলাম না। কোথায় একটু সুন্দর নরম নরম ঘাস খাবো তা না। আরে ছাগল দিদি, এত চিন্তা কিসের শুনি? আমি আছি তো। শোনো, আমি তোমাকে এক বুড়ির জমিতে নিয়ে যাব, সেখানে তুমি যেটা ইচ্ছে সেই গাছ খেতে পারবে। শিয়ালের কথা শুনে ছাগল ভীষণ খুশি হয়, আর এরপর থেকে ছাগলও বুড়ির জমিতে গিয়ে গাছ খেতে থাকে। এতে বুড়ি ভীষণ চিন্তায় পড়ে যায়। না, আমাকে এরা দুদণ্ড শান্তিতে থাকতে দিবে না, তা আমি ঠিক বুঝতে পারছি। ইচ্ছে করছে একটা ফাঁদ নিয়ে আসি, আর সব কটাকে একসাথে বন্দি করে ফেলি। বুড়ি একটা লাঠি নিয়ে বসে থাকে। এভাবে দিন কেটে রাত হয়ে যায়। এদিকে শিয়াল আর ইঁদুর মিলে একসাথে আসে বুড়ির জমিতে। মিসকে দাদা, আখগুলো সাবধানে নাও বুঝলে। আমি সেই সুযোগে কিছু খেয়ে নেই, একদম শব্দ করবে না কিন্তু। বুড়ি যা ক্ষতি করেছি না আমরা, বুড়ি আমাদের উপর হেব্বি খেপে আছে। আমাদের ধরতে পারলে একবার প্রাণ থাকবে না। আরে ইঁদুর, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে এত কিসের ভয় শুনি? দেখবি বুড়ি আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, বুড়ি তোদের কিছু করতে পারবে কিনা তাই এবার বুঝবি। ও রে বাবারে, ইঁদুর পালা রে, পালা পালা তাড়াতাড়ি। দুজনে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এই এই ইঁদুর, তুই এভাবে হাসছিস কেন শুনি? একদম হাসবি না বলে দিলাম। তো হাসবো না তো কি করবো শুনি? তুমি তো বললে তুমি নাকি বুড়িকে ভয় পাও না, কিন্তু এখন তো দেখলাম তুমি কিনা আগে পালালে। ইঁদুরের কথায় শিয়াল ভীষণ লজ্জা পেয়ে যায়। এভাবেই প্রতিদিন বুড়ি শিয়াল সহ বাকিদের ধাওয়া করত, কিন্তু কিছুতেই হাতের নাগালে পেত না। এবার কি হবে বুড়িমা? আমাদের তো দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে। ওই পশুগুলো তো ভীষণ চালাক। হ্যাঁ, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। চল, ওই শিয়াল যেখানে থাকে সেখানে গিয়ে ওর ছানাকে ধরে নিয়ে আসবো। ছানা ধরে নিয়ে এসে কি হবে ঠাকুমা? কান টানলেই তো মাথা চলে আসবে। চল, আমার সাথে তুই চল। বুড়ি সোজা শিয়ালের গুহায় যায়। তখন শিয়াল আর তার স্ত্রী বাড়িতে ছিল না। বুড়ি গিয়ে শিয়ালের ছানাকে ধরে নিয়ে আসে। এদিকে শিয়াল আর শিয়ালিনী বাড়িতে এসে তার ছানা নেই দেখে। এতে তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। আমার মনে হয় কি জানো, আমাদের ছানা বুড়ির জমিতে গিয়েছে। ও তো সবসময় আমাদের চুরি করতে দেখে। চলো তো চলো, বুড়ির বাড়িতে গিয়ে দেখে আসি। শিয়াল আর শিয়ালিনী তাদের সন্তানকে খুঁজতে খুঁজতে বুড়ির জমির দিকে যায়, আর গিয়ে দেখে তাদের ছানা বুড়ির বাড়িতে বন্দি হয়ে আছে। এ কি, আমাদের ছানা? তুই এভাবে বন্দি হয়ে আছিস কেন মা? কি হয়েছে তোর? আমি জানতাম তোরা আসবি আর আমার ফাঁদে পা দিবি। এখন দেখলি তো যে এই না তোদের ছানাকে ধরেছি, অমনি তোরা আমার কাছে ধরা দিলি। এবার বল, আরো চুরি করবি? না না বুড়িমা, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আর আপনার ক্ষতি করব না। আমাদের থানাকে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তবে এখন থেকে তোদের কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলবি, তবু আর চুরি করবি না। এরপর বুড়ি ছানাটিকে ছেড়ে দেয়।
বাবা গো বাবা, এভাবে রোজ রোজ মাংস খেতে আমার আর ভালো লাগছে না। মুখটা একদম তেতো হয়ে গেছে। এভাবে একই স্বাদ কি আর ভালো লাগে? না, এবার আমার অন্য কিছু খেতে হবে। এভাবে পাজি শিয়াল ভাবতে থাকে আর হাসতে থাকে। পাজি শিয়াল ভাবতে থাকে যে কি করে সে অন্য কিছু খাবে। এরপর পাজি শিয়াল গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। না, কি খাবো কি খাবো, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওটা কি? ওটা তো একটা জলাশয় মনে হচ্ছে। ওরে বাবা, মাছও লাফালাফি করছে দেখছি। এরপর পাজি শিয়াল জলাশয়ের কাছে যায়। আরে আরে, ছোট ছোট মাছ দেখছি খেলা করছে। আহা, আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। না, যে করেই হোক আমার মাছগুলো খেতেই হবে। আর গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আরে আরে, এই মাছগুলো আমি কিভাবে ধরবো? আমি তো সাঁতারও পারি না। কি করে ধরি কি করে ধরি? পেয়েছি, কুমিরকে ডেকে দেখি তো। এরপর পাজি শিয়াল জোরে জোরে কুমিরকে ডাকতে থাকে। আর শিয়ালের ডাক শুনে কুমির পানি থেকে ভেসে ওঠে। কি হয়েছে কি? এভাবে তুমি চিৎকার কেন করছো? বলি কি, আমাকে কটা মাছ ধরে দাও তো। মাছগুলোকে লাফালাফি করতে দেখে আমার যে ভীষণ খেতে ইচ্ছে করছে। আমি কি পাগল হয়েছি নাকি বলো তো? তোমার মতো দুষ্টু শিয়ালকে সাহায্য করব আমি? অনেক অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। কিছুদিন আগে তো আমার মেয়েকে প্রায় খেয়েই ফেলতে ধরেছিলে তুমি। তোমার মতো শিয়ালকে আমার খুব ভালো করে চেনা আছে। আরে শোনো শোনো, আমি কোনো ক্ষতি করতে আসিনি আজকে। শুধু কয়েকটা মাছ দিলেই হবে। শিয়াল এত করে বলার পরেও কুমির কিছুতেই বিশ্বাস করে না। কুমির শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর শিয়াল রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে আসে আর আবারও রাস্তা দিয়ে হাঁটতে থাকে। না, এই কুমির তো আমার কোনো কথাই শুনছে না। এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। এরপর শিয়াল ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি মৌমাছির চাক দেখতে পায়। এই তো পেয়ে গেছি। এবার আমি মৌমাছির চাক থেকে মধু চুরি করে খাবো। মিষ্টি রসালো মধু, যে করে হোক আমাকে খেতেই হবে। এরপর পাজি শিয়াল মৌমাছির বাসার চারদিকে ঘুরতে থাকে আর ভাবতে থাকে, আরে ধুর, এই বাধা তো অনেক উঁচুতে, আমি তো কিছুতেই পাবো না। তাই আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি? পেয়েছি বুদ্ধি। আগে আমাকে এদের বিশ্বাস অর্জন করতে হবে। শিয়ালকে এভাবে ঘুরতে দেখে মৌমাছি বলে ওঠে, আরে আরে শিয়াল দাদা, এইভাবে বাসার চারদিকে ঘুরছো যে, কিছু কি বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের চাক দেখে ভাবলাম তোমাদের একটু উপকার করি। শোনো, এবারে পশ্চিমে অনেকগুলো ফুল গাছ আছে। তোমরা চাইলেই মধু সংগ্রহ করতে পারো। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমরাও কয়েকদিন থেকে মধুর জন্য ফুল খুঁজছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল দাদা। এরপর মৌমাছি রোজ রোজ শিয়ালের কথা মতো ফুল সংগ্রহ করে নিয়ে আসে। আর দিন দিন শিয়াল ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আরে মৌমাছি, শোনো কি বলি তোমায়। তোমাদের বাসা তো অনেক উঁচুতে, আর সামনে তো বৈশাখ মাস। আরে আরে, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তাহলে তাহলে এবার কি হবে? শোনো, আমার গুহার সামনে একটি ছোট্ট গাছ আছে, অনেক নিচুতে। তোমরা চাইলে আমার গুহার সামনে বাসা বাঁধতে পারো। শিয়ালের কথায় মৌমাছি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর শিয়ালের গুহার সামনে মৌমাছি তাদের বাসা বানিয়ে থাকে। এই তো আর মাত্র কটা দিন, শুধু সময়ের অপেক্ষা। এরপর আমি মজা করে এই মধুগুলো খাবো। বোকা মৌমাছি, তোরা চিন্তাও করতে পারবি না আমি তোদের কিভাবে বোকা বানাবো। এভাবেই পাজি শিয়াল ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন, শিয়াল দাদা, আরে ও শিয়াল দাদা, তুমি তো আজ গুহায় আছো তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো, কোনো কিছু করতে হবে? আসলে আমরা সবাই মিলে একটু মধু সংগ্রহ করতে যাব। তুমি যদি একটু পাহারা দিতে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। এরপর মৌমাছিরা চলে গেলে শিয়াল অনেক জোরে জোরে হাসতে থাকে। এই দিনটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম।
আজ মজা করে আমি মধুগুলো খেয়ে নিব। এরপর শিয়াল সুযোগ বুঝে মধুর চাকটি তার নিজের গুহায় নিয়ে যায় আর মজা করে মধুগুলো খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। শিয়ালের ঘুম ভেঙে যায় মৌমাছিদের চিৎকার চেঁচামেচিতে। কি আমার চাক আমার চাক কোথায় গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? কে চুরি করলো এইভাবে? শিয়াল দাদা, ও শিয়াল দাদা! আরে আরে মৌমাছি দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? আরে এ কি, তোমার চাক কোথায়? আমি একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। দেখো না শিয়াল দাদা, আমার তিলে তিলে করা কষ্টের ফল কে যেন চুরি করে নিয়ে গেছে। সৃষ্টিকর্তা কোনোদিনও তাকে ক্ষমা করবে না, তুমি দেখো। মৌমাছি এভাবেই কাঁদতে থাকে আর পাজে শিয়াল তাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন শিয়াল যখন গুহায় ছিল না, এমন সময় মৌমাছি শিয়ালের গুহায় যায়। এখানে এত মধু পড়ে আছে কেন? তার মানে এই পাঁচি শিয়ালে কিনা আমার চাক চুরি করে খেয়েছে। না, আজ সব মৌমাছি মিলে ওকে উচিত শিক্ষা দেব আমরা। মৌমাছি যখন এসব কথা বলছিল, এমন সময় শিয়াল তার গুহায় প্রবেশ করে। আরে মৌমাছি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এখানে না আসলে তো তোকে ধরতেই পেতাম না। কই রে তোরা? আয় আয় সবাই, আজ একে উচিত শিক্ষা দেব আমরা। এরপর সব মৌমাছি মিলে শিয়ালকে কামড়াতে থাকে আর শিয়ালকে কামড়িয়ে শিয়াল এর শরীর একদম লাল করে ফুলিয়ে দেয় আর পাজি শিয়াল ব্যথায় কাতরাতে থাকে। এরপর সব মৌমাছি অন্য জায়গায় গিয়ে বাসা বানায়।